রোবিনিয়া সিউডো অ্যাকাসিয়া মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। সংক্ষেপে আমরা এটিকে রোবিনিয়া মাদার হিসেবে চিনে থাকি। এর অন্য নাম হচ্ছে ব্ল্যাক লোকাস্ট। এটি ফেবেসি পরিবারের একটি প্লান্ট মেডিসিন। ঐতিহ্যগতভাবে বা লোকজ চিকিৎসায় প্রাচীন কাল থেকে এই প্লান্ট মেডিসিনটিকে অ্যান্টিস্পাজমোটিক বা পেশির খিঁচুনি রোগে, ল্যাক্সেটিভ বা কোষ্ঠকাঠিন্য দূরীকরণে এবং ইমেটিক বা বমন উদ্বেগকারী প্লান্ট মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এই রোবিনিয়া মাদার টিংচারের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে এই প্লান্ট মেডিসিনটির অসাধারণ কিছু কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে। তার মধ্যে হচ্ছে হাইপার অ্যাসিডিটি এবং পেপটিক আলসার নিরাময়ে এটি খুব দ্রুত কার্যকরী হয়। তো আজকে আলোচনা করবো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে এবং সেগুলো যে প্রক্রিয়ায় কাজ করে এবং যে সকল রোগের চিকিৎসায় আমরা রোবিনিয়া মাদার টিংচারকে প্রয়োগ করতে পারবো সেসব। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। যারা আলোচনা শুনবেন তারা রোবিনিয়া মাদার টিংচারকে আরো যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করে এর সুফল লাভ করতে পারবেন বলে আশা করছি। তো প্রথমে দেখি রোবিনিয়া মাদার টিংচারের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। তো এর মধ্যে প্রধান যে ফাইটোকেমিক্যাল সেটি হচ্ছে ফ্লাভোনয়েডস বা ফ্লাভোনলস গ্রুপের ফাইটোকেমিক্যাল। এর মধ্যে আছে রুবিনিন এবং অ্যাসাসিটিন, কোয়েরসিটিন এবং ক্যামফিরল। এর বাইরে ল্যাকটিনস রয়েছে, বিশেষ করে টক্স অ্যালবিউমিনস। অর্থাৎ রোবিনিয়া মাদার টিংচারের মধ্যে মাদার প্ল্যান্টের মধ্যে একটি ফাইটোটক্সিন রয়েছে, অর্থাৎ একটি বিষাক্ত পদার্থ রয়েছে। যদিও আমরা যেই রেশিওতে মাদার টিংচার প্রয়োগ করি সেখানে এর উপস্থিতি খুবই সামান্য, ফলে এর সাইড ইফেক্ট সেরকম ভাবে পরিলক্ষিত হয় না। কিন্তু এই ফাইটোটক্সিন আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে বা সাধারণত ট্রেডিশনাল চিকিৎসায় সরাসরি ভেষজ সেবনের ঐতিহ্য রয়েছে। সেই হিসাবে এই ফাইটোটক্সিনটি স্মরণে রাখা খুব গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিতে যে প্রচলিত মাদার টিংচার রয়েছে সেখানে যে মাদার টিংচার প্রস্তুতের রেশিও এবং আমরা যেই ডোজ প্রয়োগ করে থাকি সেখানে এই ফাইটোটক্সিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। তারপরে উল্লেখ করে রাখলাম এটি হচ্ছে ল্যাকটেন্স বা টক্সেলবিউমিনস গ্রুপের একটি রুবিন হচ্ছে এই ফাইটোকেমিক্যালটি। এটি তুলনামূলক কিছুটা বিষাক্ত। এর বাইরে টানিনস রয়েছে, বিশেষ করে কনডেনসেন্ট টানিনস এবং গ্যালিক অ্যাসিড আছে। গ্লাইকোসাইড রয়েছে, বিশেষ করে রুবিনিন, এটি ফ্লাভোনয়েড গ্লাইকোসাইড, এবং কিছু অর্গানিক অ্যাসিড আছে, বিশেষ করে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। তো এই সমস্ত ফাইটোকেমিক্যালের মধ্যে এর যে প্রধান ফাইটোকেমিক্যাল অ্যাসাসিটিন এবং রুবিনিন, তারপরে কিছু একদম পরিচিত ফ্লাভোনয়েড রয়েছে, কোয়ারসিটিন, ক্যামফিরল, এগুলি মূলত এর প্রধান কার্যকরী ভূমিকা পালন করে। এই সমস্ত ফাইটোকেমিক্যাল মানবদেহের যে মলিকুলার বা সেলুলার লেভেলে কাজ করে তার যে মেকানিজম অফ অ্যাকশন বা কাজ করার প্রক্রিয়া সেটি হচ্ছে এটি ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। পাকস্থলীতে যে আমাদের পাকস্থলীর যে প্যারাইটাল সেল থেকে অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যেটি মূলত হজমের প্রক্রিয়ায় কাজে লাগে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির সর্বশেষ ধাপ হচ্ছে এখানে হাইড্রোজেন এবং পটাশিয়াম আয়ন এটিফেজ এনজাইম, যেটাকে প্রোটন পাম্প বলে পরিচিত। তো এই রোবিনিয়া মাদার টিংচারের মধ্যে যে রুবিনিন রয়েছে এবং অ্যাসাসিটিন রয়েছে এবং কোয়ারসিটিন রয়েছে, এগুলো মূলত এই এনজাইমের এই প্রোটন পাম্পের কার্যকারিতা ব্লক করে দেয় বা কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন হয় না। তার মানে হচ্ছে এটি স্টোমাকের বা পাকস্থলীর প্যারাইটাল সেলের উপরে সরাসরি কাজ করে এবং এখান থেকে অ্যাসিডের উৎপাদন কমিয়ে দেয়। তো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোবিনিয়া মাদার টিংচারের বা রোবিনিয়ার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল সেটির, অর্থাৎ এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয়। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি সাইটো প্রোটেকশন, বিশেষ করে মিউকোসাল ব্যারিয়ার এনহ্যান্সমেন্ট করে। পাকস্থলীর ভেতরের যে দেয়াল, যেটাকে আমরা মিউকোসাল লেয়ার বলি, এই দেয়ালকে, এই ওয়ালকে অ্যাসিডের হাত থেকে রক্ষা করে। সাধারণত ন্যাচারালি এই দেয়ালের একটি মিউকাস এবং বাইকার্বনেটের একটি প্রলেপ থাকে, যাতে করে অ্যাসিড সরাসরি পাকস্থলীর ওয়ালের যে টিস্যু বা সেল তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তো ন্যাচারাল এই ব্যারিয়ার অনেক সময় দীর্ঘদিন যাবত খাদ্যাভ্যাস বা অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তো এই ক্ষেত্রে রুবিনিয়ার মধ্যে থাকা যে টানিন এবং বিশেষ করে রুবিনিন, এটি মূলত পাকস্থলীর যে দেয়াল সেই দেয়ালের প্রোটিনের সাথে যুক্ত হয় এবং একটি প্রোটেক্টিভ কোগুলাম তৈরি করে, অর্থাৎ একটা সুরক্ষা স্তর তৈরি করে। তার মানে পাকস্থলী লেয়ারের যে ন্যাচারাল ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ারটাকে আরো শক্তিশালী করে একটা সুরক্ষা স্তর তৈরি করে, যাতে করে
অ্যাসিড, গ্যাস্ট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সরাসরি পাকস্থলীর টিস্যুকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তার মানে এটি গ্যাস্ট্রিক মিউকোসাল বা স্টোমাক লাইনিং এর উপরে সরাসরি কাজ করে। এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমেই মূলত এটি গ্যাস হাইপার অ্যাসিডিটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে ইতিমধ্যেই যদি পেশেন্টের আলসার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, পাথর হিসেবে কাজ করে। বিশেষ করে গ্যাস্ট্রিক যখন আলসার হয়, পাকস্থলীতে আলসার হয়, তখন সেখানে প্রদাহ হয়। আর শরীরের সাধারণ প্রদাহের নিয়ম অনুযায়ী সেখানে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথর অ্যাক্টিভ হয়, এবং এইটি অ্যাক্টিভ হওয়ার কারণে এখানে কিছু ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, বিশেষ করে টিউমার নাইক্রোসিস ফ্যাক্টর আলফা এবং ইন্টারলিউকিন 6 এগুলো নিঃসরণ হয়, ফলে সেখানে প্রদাহ হয়। এই প্রদাহ নিরাময়ের ক্ষেত্রে মূলত রোবিনিয়ার মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে, এই ফ্লাভোনয়েড গুলো এই প্রদাহ উৎপাদনকারী পাথওয়েকে ব্লক করে দেয় এবং ইনফ্লামেশন কমায়, এবং ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং এর মাধ্যমে সেলুলার ড্যামেজ কমায়। তার মানে এটি একটি চক্রাকার প্রক্রিয়া, অর্থাৎ যখন কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হয়, সেখানে সে প্রদাহ উৎপাদনকারী সাইটোকাইন তৈরি হয় এবং ফলশ্রুতিতে সেখানকার স্থানীয় সেল ক্ষতিগ্রস্ত হয়। তার মানে একবার পেপটিক আলসার হলে ক্ষত সাধারণভাবে বাড়তে থাকে। তো এই ক্ষেত্রে রোবিনিয়া যে কাজটি করে সেটি হচ্ছে এখানকার প্রথমত ইনফ্লামেশন কমিয়ে দেয়, এবং ইনফ্লামেশনের কারণে ইতিমধ্যে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয়েছে সেই ফ্রি রেডিক্যালস গুলোকে নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে সেল ড্যামেজ থেকে সেল সুরক্ষা পায়। এই তিনটি কার্যপ্রক্রিয়ার মাধ্যমে মূলত এই রোবিনিয়া মাদার টিংচার একদিকে পেপটিক আলসার নিরাময় কাজ করে, অন্যদিকে হাইপার অ্যাসিডিটি বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন কমিয়ে হাইপার অ্যাসিডিটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে রোবিনিয়া মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কার্যকারিতা। তো এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা রোগের নাম বলি, রোগের তালিকা করি, তাহলে উপরের দিকে থাকবে এখানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে আমরা জিইআরডি বলি, বা হার্ট বার্ন। সাধারণত লোয়ার ইসোফেগাসের যে স্পিংটার, সেই স্পিংটার শিথিল হয়ে গেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা খাদ্যনালীতে ইসোফেগাসে চলে আসে, ফলে বুকে জ্বালা পোড়া হয়, টক ঢেকুরোতে। সাধারণত আমরা হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে একটি কমন সমস্যা হিসেবে দেখি। তো এই ক্ষেত্রে রোবিনিয়ার মধ্যে যে অ্যাসোসিয়েটিন রয়েছে, এটি মূলত অ্যাসিডের ক্ষরণ কমিয়ে দেয়, আমি আগেই বলেছি। এবং রিফ্লাক্স হলেও সেই ক্ষেত্রে খাদ্যনালীর মিউকোসাকে ড্যামেজ করতে পারে না, ফলে বুকের জ্বালা পোড়া বা অ্যাসিডিক ভাব, বমি ভাব, ঢেকুর ওঠা, এই সমস্যাগুলো কমে যায়। হাইপার গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি বা ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ প্যারাইটাল সেল থেকে যে অতিরিক্ত মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, নিঃসরণ হয়, এটি বন্ধ করে দেয়। মূলত সরাসরি এটি প্রোটন পাম্প ইনহিবিশনের মাধ্যমে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন কমায় এবং অ্যাসিডের পিএইচ ব্যালেন্স করে। এইভাবে মূলত এটি হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স এর নিয়ন্ত্রণে কাজ করে। এবং আমি আগেই বলেছি যে এটি পেপটিক আলসার ডিজিজে বা বিশেষ করে গ্যাস্ট্রিক এবং ডিউডিনাল আলসারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিকে অ্যাসিডের উৎপাদন কমায়, অন্যদিকে এই যে ইতিমধ্যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে অংশ আলসার দ্বারা, আলসার হচ্ছে যেখানে, সেখানে আরওএস স্ক্যাবিং করে, এবং বিশেষ করে সেখানে সেলকে প্রোটেকশন দেয়, এর ভিতরে আলসার নতুন করে তৈরি হতে দেয় না, এবং সেখানে ইনফ্লামেশন বা প্রদাহ কমায়। ফলে পেপটিক আলসার জনিত যে প্রদাহ সেটি কমে যায় এবং ধীরে ধীরে ক্ষত সেরে যায়। এর বাইরে হচ্ছে গ্যাস্ট্রিক হেডেক। অনেক সময় যাদের প্রতিনিয়ত বারবার বা রিকারেন্ট হাইপার অ্যাসিডিটি হয়, তীব্র অ্যাসিডিটির কারণে বুকে জ্বালা পোড়া হয়, এই সমস্যাটি বারবার হতে থাকলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাইগ্রেন বা মাথা ব্যথা শুরু হয়। এটাকে অ্যাসিডিটি রিলেটেড হেডেক বলা হয়। এই ক্ষেত্রে মূলত রোবিনিয়ার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল এটি অ্যাসিডিটি কমানোর পাশাপাশি মূলত সিস্টেমিক ইনফ্লামেশন হ্রাস করে, বিশেষ করে সেন্ট্রাল যে ব্লাড ভেসেলের উপর চাপ কমায় এবং ফলে মাথা ব্যথা কমে যায়। এর বাইরে আরেকটি ফাংশন রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফাংশনাল ডিসপেপসিয়া, অর্থাৎ বদহজম হওয়া, পেট ফেঁপে থাকা, পাকস্থলী এর মধ্যে প্রপার যে ফাংশনের অভাবে, অর্থাৎ ফাংশনাল ডিসপেপসিয়া, প্রপার ফাংশনের অভাবে খাদ্যদ্রব্য প্রপারলি হজম না হওয়া। তো এই হজম না হওয়ার জন্য অনেক সময় ধরে পাকস্থলীতে বর্জ্য আটকে থাকা, এবং যেটা যে জন্য মূলত পেট ভারী হয়ে থাকে, পেট ফুলে থাকে, পেটে গ্যাস হয়। এই সমস্যাগুলো মূলত নিয়ন্ত্রণে এই রোবিনিয়া মাদার টিংচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অ্যান্টিস্পাজমোটিক হিসেবে কাজ করে, পেশি শিথিল করে এবং পেট ফাঁপা বা ক্রাম্পিং ভাব কমিয়ে দেয়। ফলে পেটের ব্যথা বা এক ধরনের অস্বস্তি, পেট ফুলে থাকার জনিত অস্বস্তি এটি নিয়ন্ত্রণ করে, এবং হজম প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে, ত্বরান্বিত করার মাধ্যমে এটি মূলত ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, অর্থাৎ
মল থেকে সহায়তা করে থাকে। তো এই হিসাবে এটি মূলত ডিসপেপসিয়া নিরাময়ে কাজ করে, ফাংশনাল ডিসপেপসিয়া বিশেষ করে। এর বাইরে ডায়রিয়া, বিশেষ করে ডায়রিয়া বা গ্যাস্ট্রোএন্টেরাইটিসের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। তো এই ব্যাপারে অবশ্যই এর প্রমাণ তুলনামূলক দুর্বল। এভিডেন্স এখন পর্যন্ত ট্রায়াল ফেজে রয়েছে বা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তারপরে এটি বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়া বা ইনফ্ল্যামেটরি যে কোনো কারণে অতিরিক্ত পানি বা ইলেকট্রোলাইট নিঃসরণের কারণে অর্থাৎ পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিলে সেই ক্ষেত্রে রুবিনিয়া সহযোগী ভূমিকা পালন করতে পারে। এবং পাতলা পায়খানার প্রিভিয়াস যে কন্ডিশন হিসেবে যদি পেট ফুলে থাকে, ডিসপেপসিয়া থাকে বা যাদের নিয়মিত অ্যাসিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করলে একদিকে ডায়রিয়া নিয়ন্ত্রণে, অন্যদিকে হাইপার অ্যাসিডিটি এবং ডিসপেপসিয়া নিয়ন্ত্রণে সহযোগী ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে রুবিনিয়া মাদার টিংচারের কার্যকারিতা এর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস এর ভিত্তিতে। এটির সাধারণ প্রয়োগ বা সেফ ডোজ হচ্ছে 5 থেকে 10 ফোঁটা, সর্বোচ্চ 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেয়া। এটি দীর্ঘদিন সেবন করার ঔষধ নয়, যেহেতু এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে দেয়, ফলে দীর্ঘদিন একটানা সেবন করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন আবার প্রয়োজনের তুলনায় বেশি কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আবার হজম প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। এই জন্য এটি যেই কয়েকদিন বা যেই সময় ধরে মূলত অ্যাসিডের প্রভাব বেশি মাত্রায় থাকে সেই সময় এটি প্রয়োগ করতে হয়। অর্থাৎ এটি স্বল্পকালীন প্রয়োগযোগ্য ওষুধ। এটি 5-7 দিন বা 1 সপ্তাহ সেবন করার পরে আবার বিরতি দিয়ে পরবর্তীতে সেবন করতে হয়। অর্থাৎ এটি একটানা দীর্ঘদিন সেবন করা উচিত নয় এবং অতিরিক্ত ডোজ অ্যাভয়েড করা উচিত। আমি শুরুতেই বলেছিলাম এর মধ্যে টক্স অ্যালবিউমিনস রয়েছে, রুবিন, এটি একটি ফাইটোটক্সিন। তো সেই হিসাবে এটি অতিরিক্ত ডোজ সেবন করা যাবে না, অর্থাৎ সবসময় লো ডোজ এবং অবশ্যই পানির সাথে মিশিয়ে ডাইলিউট করে সেবন করতে হবে। সরাসরি জিহ্বায় সেবন করা যাবে না এবং খালি পেটে সেবন করা উচিত নয়। খাবারের আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এটি সেবন করাই বেশি ফলপ্রদ এবং নিরাপদ। তো এই হচ্ছে মূলত রুবিনিয়া মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনছেন, আশা করছি আপনারা পরবর্তীতে আরো যুক্তিপূর্ণ ক্ষেত্রে, বিশেষ করে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার, হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স এই জাতীয় সমস্যায় এবং ফাংশনাল ডিসপেপসিয়া এই সকল ক্ষেত্রে রুবিনিয়া মাদার টিংচার প্রয়োগ করে দ্রুত এর কার্যকরী সুফল লাভ করবেন এবং রোগীরা দ্রুত উপশম এবং আরোগ্য লাভ করবে সে আশাবাদ রাখছি। এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে রুবিনিয়া মাদার টিংচার নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ করছি।